দর্শক আমন্ত্রণ সকালের বাংলাদেশে আবারও যারা আমাদের সাথে যুক্ত হলেন এই মুহূর্তে তাদেরকে আরও একবার সকালের শুভেচ্ছা। জুলা জুবাইর আপনাদের সাথে আছে, মিমি আমাদের সাথে আছে এবং সেই সাথে চমৎকার দুজন মানুষের কথা বলছিলাম, তারা দুজন আমাদের সাথে আছেন এবং তাদের কথাগুলো মাথায় ঘুরছিল। কেন ঘুরছিল তা একটু বলি। ভাষার মাস মাত্রই আমাদের অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসার মাস, কারণ অমর একুশে গ্রন্থমেলার শুরু যে মাসের প্রথম দিন থেকে হয়, এর চেয়ে চমৎকার মাস আর হতে পারে না। কারণ সারা বছর জুড়ে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের কিছু না কিছু পড়া হয়। আমি খুব বিশ্বাস করি আমাদের সকালের বাংলাদেশে যেই দর্শকেরা রয়েছেন তারা আমার চেয়ে বেশি সচেতন এবং তারা আমার চেয়ে বেশি মনোযোগী পাঠক। তাই আপনাদের মতো করে আপনাদের পছন্দের লেখকদের আপনারা নিশ্চয়ই সারা বছর জুড়ে খোঁজ খবর রাখেন। যদিও আমাদের সীমাবদ্ধতা বা আমাদের বাস্তবতায় হয়তো এই একটা মাস জুড়ে তাদের খোঁজ আমরা একটু বেশি রাখি, তার মানে এই নয় যে সারা বছর রাখি না। আজকে দুজন মানুষের খোঁজ জানাতে চাই যারা আপনাদের অনেক বেশি পরিচিত। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন লেখক জুবায়ের মিলন এবং তার পাশেই রয়েছেন আব্দুল্লাহ আল মামুন। চমৎকার দুজন কথা সাহিত্যিক আমাদের সাথে আছেন, তাদের সাথে আমাদের লেখালেখি গল্পই চলবে। তার আগে একটু খুব আগ্রহী জানতে যে একজন লেখকের সকালটা আসলে কিভাবে শুরু হয়। আমি একটু জুবায়ের ভাইয়ের কাছ থেকে, আমার মিতার কাছ থেকে শুরু করতে চাই। সকালের শুরুটা কিভাবে শুরু হয়? সকালের শুরুটা এটা হচ্ছে যে এক এক লেখক এটা কিভাবে নেন, কারণ যেহেতু লেখালেখির সঙ্গে আমাদেরকে এটা পেশাগত জীবনের সঙ্গে যুক্ত থাকতে হয়, এটা পেটের চিন্তা করতে হয়, উপার্জনের ভাবনা করতে হয়, এই জন্য আসলে এটা নির্ভর করে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি একটা মিডিয়ার সঙ্গে যুক্ত, সুতরাং আমার যে কর্মপদ্ধতিটা এটা হচ্ছে এটা রোস্টার সিস্টেমে যায়, কখনো ভোরে ডিউটি পড়ে, কখনো দুপুরে, কখনো রাতে। তো যখন আমার মধ্যরাতে ডিউটি থাকে তখন সহজভাবে আমি খুব ভোরে উঠতে পারি না। আমরা শুধু মিতাই না, আমরা একই পর্যায়ের সহকর্মীও, সেই পর্যায় থেকে নিশ্চয়ই কম বেশি মিলে গেল আমার সাথে। একটু মামুন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। কাইকর বলি না, সহজ হবে, স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। জি, সকালের শুরুটা সাধারণত কিভাবে হয়? আমি ভাইকে যদি কোট করেই বলি যে আমার সকালের শুরুটা হয়, আমার কর্মজীবনও হচ্ছে মিডিয়া কেন্দ্রিক। আমার একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, তো আমার সব কাজ করা হয় হচ্ছে দেশের বাইরে, বিদেশে। তো আমার সকালের শুরুটা হয় সকালবেলা ঘুমাতে গিয়ে। তো আচ্ছা, মানে কাজের ক্ষেত্রে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন আজকে এরকম যদি কোনো ধরনের কাজ থাকে তাহলে হয়তো সকালবেলা আমার কঠিন হয়ে যায় আর কি। কঠিন মানে জুবায়ের ভাইয়ের কাছে আসি একটু। আমার কাছে না জুবায়ের, না জুবায়ের, এটা লেখক জুবায়ের ভাইয়ের কাছে। দর্শকও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। লেখক জুবায়ের ভাইয়ের কাছে যাই। জুবায়ের ভাইয়ের কাছে লেখালেখি এটা তো মানে অতটাও সহজ ব্যাপার না, অন্তত আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝি খুব কঠিন একটা কাজ করছেন আপনারা। এবং নিজের কাজ সামলে, যেহেতু বাইরে অন্য একটা কাজের সাথে আপনি যুক্ত আছেন, সেই সব কিছু সামলে লেখালেখির জায়গায় ধৈর্যের ব্যাপারটা বা ওই সময় করে ওঠা, এইগুলো কিভাবে সামাল দেন? এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের জন্ম এবং মৃত্যু পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা একটা গণিতের মধ্যে চলে। আমরা যদি এই সময়টাকে গণিতের মধ্যে ফেলে ছক কষে নেই আর প্রয়োজনীয় সময়টা জাস্ট ওই ছকের মধ্যে ফেলে দেই, আমার মনে হয় অনেক কিছু করাই সম্ভব। ছকে ফেলা জীবন গোছানো যায়, গোছানো সম্ভব। কারণ আপনি যখন একটা, এই যে বললাম জন্ম এবং মৃত্যু, মাঝখানে তো আপনাকে নানান বিষয় নিয়ে থাকতে হচ্ছে। যেমন আমি চাকরি করছি, আমি লিখছি, শিশুদের জন্য লিখছি, বড়দের জন্য লিখছি, অর্থাৎ যদি ভাগ করি কবিতা লিখছি, গল্প লিখছি, ফিচার লিখছি। এই যে আমাকে এই বিষয়গুলো ভাগ করার জন্য আমি যেটা বললাম যে গণিতের মতো একটা ছক কেটে আমাকে কিন্তু সময়টা ভাগ করে করে ফেলতে হচ্ছে। আমি কোন সময় লিখবো, কোন সময় খাবো, কোন সময় অফিসে যাব, এটা যদি আমি একটা নিয়মতান্ত্রিকভাবে করি তাহলে অনেক কাজই সম্ভব। অর্থাৎ আমার লেখার জন্য যে সময়টা বরাদ্দ, আমি প্রতিদিন যে সময়টা রাখি, ওই সময় যদি আমি নিয়মিত বসি, প্রতিদিন বসি, তাহলে প্রতিদিন যদি আমি 1 ঘন্টা বসি, 1 সপ্তাহে আমার 7 ঘন্টা হবে। 7 ঘন্টা আমার মনে হয় 1 পৃষ্ঠার চেয়ে 7 পৃষ্ঠা লেখা সম্ভব, যেটা একদিনে সম্ভব। কি চমৎকার অঙ্কের মতো সূত্র বিলালেন, সেই সূত্র ধরে জানতে চাই। আচ্ছা, 7 দিন কি তাহলে 7 চরিত্রে লিখি আমরা? মানে আপনি বলছিলেন ছোট গল্প থেকে আপনার স্বাচ্ছন্দ্যের ব্যাপ্তিটা অসাধারণ। আপনি কথা সাহিত্যের সব পর্যায়ে ছুঁয়ে দেখেছেন এবং সব পর্যায়ে ছুঁয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। সেই একটা জায়গায় প্রশ্ন, এই 7 দিন কি 7 চরিত্র আবিষ্কার করা যায় বা একই দিনে 7 চরিত্র নিয়ে লেখা যায়? একই দিনে 7 চরিত্র নিয়ে যদি আপনি চান সম্ভব, এটাও সম্ভব। আপনি যদি চান তাহলে সম্ভব। মানুষ চাইলে কোনো কিছু অসম্ভব থাকে না। যেমন কেউ কেউ আমাকে বলছেন যে আপনি কবিতা লিখছেন, সঙ্গে গল্প লিখছেন, সঙ্গে আবার পত্রিকায় কলামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, লিখছেন, বাচ্চাদের জন্য ছড়া লিখছেন, তাহলে কিভাবে সম্ভব? আসলে আপনি যদি চান তাহলে সম্ভব। সময়টাকে যদি আপনি ওইভাবে ভাগ করে নেন সম্ভব। তবে একই সঙ্গে আপনি একই বসায় থেকে একটা কবিতা লিখছেন, একটা গল্প লিখছেন, এটা হয়তো
অত্যন্ত কঠিন, এটা হয়তো সবার দ্বারা সম্ভব না, কারো দ্বারা সম্ভব। কিন্তু আপনি যদি 7 দিনে একটা লেখা লেখেন, তাহলেও কিন্তু এই 7 দিনে যে আপনি একটা লিখছেন, আপনি কিন্তু এই 7 দিন লিখছেন হয়তো 7 লাইন, কিন্তু আপনি কিন্তু ভাবছেন বহু লাইন। 7 দিন ভাবনাটার আপনি মধ্যে ভাবছেন, চিন্তা করছেন, জাস্ট একটা সময়ে বসে আপনাকে এটাকে শুধু লিপিবদ্ধ চিন্তাটাকে করছেন। গুছিয়ে ফেলতে জি। হবে। আমার এই প্রশ্ন শুধু আপনার কাছে না, এই প্রশ্নটা এমন একটা মানুষের কাছে ছিল যাকে হয়তো জীবন বাস্তবতায় কোনোদিনই প্রশ্নটা করতে পারবো না। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের কথা বলছি। জি। স্যারের কাছে আমার খুব জানতে চাওয়া ছিল, প্রতি অমর একুশে গ্রন্থমেলা আমরা যারা পাঠক আছি, আমরা পাগলের মতো অপেক্ষা করতাম না বইয়ের জন্য, জি, এবং জি। তিনি আমাদের বই পড়ার অভ্যাসটায় তরুণদেরকে আবার টেনে তরুণদেরকে এনেছিলেন, আমাদেরকে কিন্তু নিয়ে আগ্রহ আসেন। তৈরি আমরা ওই করেছিলেন, বয়সটা পেয়েছি, একদম আপনিও হ্যাঁ। পেয়েছেন। আমার খুব কৌতূহল ছিল যে স্যারকে জিজ্ঞেস করা, স্যার আপনি দিনে ক ঘন্টা লেখেন? কারণ একটা বইয়ের যদি 1 থেকে 140টা পাতা থাকে, জি। এক বছরে কতগুলো বই লিখে পারা যায়, এটা স্যারের কাছে খুব জানতে চাওয়া ছিল, যদিও জীবন বাস্তবতায় হয়ে ওঠেনি। এই জন্য আপনার কাছ থেকে জেনে কিছুটা তৃষ্ণারি বাড়ানোর চেষ্টা করলাম আর কি। একটু কাইকরের কাছে আমরা যাই। কাইকর, স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটা লেখালেখির ক্ষেত্রে? উপন্যাস এবং কবিতা। উপন্যাস। তবে আমি কেন? কারণ হচ্ছে যে আমি কবিতা নিয়ে লিখতে গেলে দেখা যায় যে ছোট ছোট শব্দের বুননে মানুষের অনুভূতিকে ছুঁয়ে দেওয়া যায়, আর উপন্যাস নিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে মানে বিস্তর সবকিছু নিয়ে আলাপ করা যায়, খুব ভালোভাবে গবেষণা করা যায়, অনেক কিছু চরিত্র নিয়ে খেলা করা যায়। তো সেই জায়গা থেকে অবশ্যই উপন্যাস এবং কবিতা। চমৎকার। কিন্তু আপনার প্রকাশিত বইয়ের হিসেব ধরে যদি বলি, সেখানে কবিতার প্রাধান্যটা আমরা একটু বেশি দেখি, সেটার কারণ কি? শুধু আপনার ক্ষেত্রেই না, প্রতি বইমেলায় কিন্তু আমরা দেখি যে কবিতার বইয়ের কবিতা, জি। আধিক্যটা বেশি থাকে। কারণটা কি সহজ নাকি? খুব না, সহজ বলতে আমার এখন অবধি প্রকাশিত বইয়ের সংখ্যা 9, তবে আমার এর মধ্যে 6টাই হচ্ছে উপন্যাস। আমার শেষ 2 বছরে হয়তো আমি কবিতায় চলে এসেছি, তো আমার বলা যায় যে আমার কবিতার চেয়ে উপন্যাসের সংখ্যা বেশি। তবে হ্যাঁ, কবিতার মাধ্যমে আমার পরিচিতিটা, এই যে কাইকর যে শব্দটা, এই শব্দটা আমার নাম না, এটা হচ্ছে আমার ছদ্মনাম বলা যায়। আমার উপন্যাসের চরিত্র ছিল কাইকর, আমার প্রথম উপন্যাসের। তো তখন থেকে পাঠকের সাথে একটা কানেক্টেড, সেই কানেক্টেডের জায়গা থেকে সবাই আমাকে কাইকর বলে চিনে, বাহ। এবং কবিতা দিয়ে আমাকে হয়তোবা বেশি পাঠক আমাকে ভালোভাবে চিনতে পারে। এই তো এইখানটা একটা প্রশ্ন আমিও করতে চাচ্ছিলাম, আসলে কাইকর নামটা থেকে যেহেতু আপনার মূল নামের সাথে আলাদা করে ব্র্যাকেটে যুক্ত করা, তো আমার মনে হলো যে যেহেতু কবি মানুষ ছদ্মনাম, এটা হতেই পারে। নিজের লেখনী থেকে যে একটা চরিত্রকে পাঠক আপনাকে সেভাবে চাইলেন, বা আপনিও নিজের নামের সাথে জুড়ে দিলেন, কাইকর চরিত্রটাই বা কেমন, একটু যদি সংক্ষেপে জীবনের সাথে কি বলতেন। মিলে যায় কিনা? না, আমার চরিত্রগুলো হচ্ছে এক এক সময় মানে আমি বাস্তবতার নিরিখে আমি আসলে তৈরি করার চেষ্টা করি। তবে সেই ক্ষেত্রে কাইকর, আমার প্রথম যে বহুরূপী কাইকর যে উপন্যাস ছিল, সাইকো থ্রিলার, এটা ছিল কাইকর অর্থ বহুরূপী, যে কিনা নানান ধরনের কিছু করতে পছন্দ করে। যেমন আমার লেখায় আমি নাটক লিখি, আমি উপন্যাস লিখি, কলাম লিখি। তো না, অনেক অল্প বয়স থেকে নাটক লেখেন? হ্যাঁ, নিয়মিতভাবে? হ্যাঁ, একদম 17 বছর বয়স থেকে একদম। চমৎকার। চমৎকার। আমার একটু জুবাইর ভাইয়ের কাছ থেকে একই প্রশ্ন। জুবাইর ভাই, প্রতি বইমেলায় জি। কবিতার বইয়ের সংখ্যা আমরা প্রচুর দেখি, এবং প্রতিবার নতুন নতুন কবিদের সাথে আমাদের পরিচয় হয়। ছোটবেলায় আমরা কবিতা পড়ে বড় হই, এটা একটা বিষয়, আমাদের মননে একটা অন্যরকম প্রভাব ফেলে শৈশব থেকেই। এটাই কি মূল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? নাকি আমরা জাতিটা খুব ছন্দরসিক, এই জন্য ছন্দ খুঁজে বেড়াই? না, আপনার সঙ্গে আমি একমত যে আমাদের ছোটবেলা, আমরা যখন শৈশবে থেকে, আমাদের কিন্তু শুরুই হয় ছড়া দিয়ে। আমরা যখন ক্লাস 1-এ পড়ি, 2-এ পড়ি, 3-তে পড়ি, আমাদের কিন্তু ওই সময়টায় কবিতা থাকে না, বইগুলোতে ছড়া থাকে বেশি, কবিতা খুব কম, হয়তো 3, 4, 5-এ গেলে কবিতা আসে। কিন্তু এই যে 1, 2, 3-তে আমরা যে ছড়াটা পড়ছি, আমাদের মধ্যে কিন্তু একটা ছন্দ তৈরি হচ্ছে। এবং আপনি দেখবেন যে কবিতা, ছড়া লিখতে গেলে ছন্দের একটা বড় কাজ থাকে। এই যে আমরা ছন্দটা শিখলাম, যখন আমার লিখতে শুরু হলো, তখন কিন্তু এটাই আমাদের কাজ করে। মূলত আমরা জীবনযাপনে যা প্রকাশ করি, তা কোনো না কোনো সময় আমরা আগে গ্রহণ করি, তার কিছু অংশ, তার অধিকাংশ আমরা প্রকাশ করি। আগে আমাকে গ্রহণ করতে হয়। আমার মস্তিষ্কে যদি কোনো কিছুই, পৃথিবীর কোনো কিছু আগে প্রবেশ না করে, তাহলে আমার প্রকাশে তা কোনোদিনও আসবে না। কেন আমরা বলি যে ভূত এত বড় দাঁত থাকবে, রং খুব কুচকুচে কালো থাকবে, চোখ বড় থাকবে? কারণ আমরা শৈশবে, ছোটবেলা আমাদেরকে ওই ভূতটা শেখানো হয়, তার প্রকাশটি আমরা বড়বেলায় এসে করি যে ভূত এরকম থাকবে। তো আমার কাছে মনে হয় যে কবিতাটা আমরা ওই কারণেই প্রথমেই, বেশিরভাগ লেখকই শুরু হয় ওই জায়গাটা থেকে, তারপর সে বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হতে তার থাকে। পরিণতির সঙ্গে সঙ্গে সে একটা পার্টে যায়। বাহ, চমৎকার। আমরা আপনাদের সাথে আড্ডা অব্যাহত রাখবো, তবে একটা বিরতির সময় হয়েছে আমাদের। দর্শক বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, জুবাইর ভাইয়ের মতো করেই বলতে চাই, এই কথাটা শুধু উনি না, আমি না,
প্রায় প্রত্যেকেই জীবনে কোনো না কোনো পর্যায়ে শুনেছি, তা হচ্ছে আপনাকে একজন ভালো বক্তা হতে গেলে আপনাকে আগে শুনতে বা একজন ভালো শ্রোতা হতে হবে। কারণ আপনি যদি শ্রোতা না হয় শুধু বক্তাই হন, আপনি যতটুকু জানেন শুধু ততটুকুই বলতে পারবেন। আর যদি আপনি ভালো শ্রোতা হন, প্রতিদিন নতুন নতুন কিছু শিখবেন, যা হয়তো আপনার পরবর্তী বর্ণনায় আপনি জুড়ে দিতে পারবেন। যেহেতু একটু ভাবুন, ভাবলে মাথা খুলে ছোট্ট একটা বিরতি নিয়ে নেই। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। আমাদের সাথে দুজন অতিথি ছিলেন, কথা হচ্ছিল তাদের সাথে, ছিলেন লেখক জুবায়ের মিলন এবং আব্দুল্লাহ আল মামুন কাইকর। তাদের সাথে আলাপচারিতা চলছিল আমাদের এবং শৈশবের কিছু স্মৃতি বিজড়িত কথা বলছি। একটু মামুন ভাই, জুবায়ের ভাইয়ের কাছ থেকে আবার শুরু করতে চাই। এবার মেলায় কি কি বই আসছে, কোনটা এসেছে, কোনটা এখন আসার বাকি? অমর একুশে বইমেলা 25-এ আমার একটা প্রথমেই মেলা শুরুতেই চলে আসছে একটা ছোট গল্প, যেটার শিরোনাম হচ্ছে মাথাহীন মানুষের দেশে। এই বইটাই, তাই তো? আমি একটু দর্শকদেরও দেখিয়ে দিই। মাথাহীন মানুষের দেশে, একটু গল্পটা শুনতে চাই, মানে কি আছে বইতে, কি প্রত্যাশা করতে পারি আমরা? এই বইটিতে 12টি গল্প আছে। আর বিষয়বস্তুগুলো যদি আমি খুব ছোট্ট করে আপনাকে বলি, তাহলে আমাদের জীবন এবং যাপনের যে বহুতর যন্ত্রণা, আমাদের যে মেরুদণ্ডহীনতা, আমাদের শাসনের যে অট্টহাসি, শোষণের নিপীড়নের যে অন্যায্য কর্মকাণ্ডগুলো, এবং এর মধ্যে অব্যক্ত শত্রুতা, পদ পদবীর উদ্ধত্ত, এই সব কিছু অসহনীয় হয়ে উঠে যখন একটা অভিঘাত তৈরি করে আমাদের ব্যক্তিগত জীবন এবং যাপনে, তারই একটা প্রতিরূপ হচ্ছে আমার এই 12টি গল্প। আমি এই 12টি গল্পের প্রেক্ষাপটের মধ্য দিয়ে নানান আঙ্গিকে আমার নিজের মতো করে, আমার নিজের স্বকীয়তায় তা প্রকাশ করার চেষ্টা করেছি। তার মানে মোটামুটি সমসাময়িক বাস্তবতা নিয়ে লেখা, সমসাময়িক বাস্তবতা, একদম সময়কে আমি ধারণ করার চেষ্টা করেছি। চমৎকার। আর কি কোনো বইয়ের প্রত্যাশা করতে পারি আমরা এইবার বইমেলায়? এই বইমেলায় একটা বই আসার কথা ঐতিহ্য প্রকাশনী থেকে, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী যে সাদি মোহাম্মদ স্বেচ্ছা মৃত্যুবরণ করলেন, ওনার উপর একটি সংকলন করার আমার কথা হচ্ছে বলতে রেডি প্রায়। এটা সম্ভবত এই সপ্তাহতেই চলে আসবে। বাহ, কি আছে তার পুরো জীবন বাস্তবতা, জীবন গতিপ্রবাহ, এই নাকি একজন শ্রোতার দৃষ্টিকোণ থেকে তাকে নিয়ে জানতে চাওয়া? এখানে আমার নিজের কোনো লেখা নেই, আমি শুধুমাত্র এটাকে সংকলিত করেছি, কিছু সম্পাদনা করেছি। এইখানে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী ব্যক্তিদের লেখা আছে ওনার সম্পর্কে, এখানে স্মৃতিচারণ আছে, ওনার সঙ্গে উঠা বসার সেই সব গল্পগুলো আছে। একই সঙ্গে ওনার মৃত্যু নিয়ে যে আমাদের একটা রাষ্ট্রীয় পদকের যে একটা কথা উঠেছিল, সেই পদকের বিচ্যুতি কীরকম হচ্ছে, কাদেরকে দিচ্ছে, কেন দিচ্ছে, কারা পাচ্ছে কারা পাচ্ছে না, সেটার কি ক্যাটাগরিতে দিচ্ছে, এই নানান বিষয় নিয়ে একটা আলোচনা সমালোচনা ছিল। সঙ্গে ছিল সুইসাইড নিয়ে কিছু গবেষণামূলক লেখা, যে লেখাগুলো আমার কাছে মনে হলো যে আমাদের জন্য খুবই দরকারি। কারণ লেখাগুলো এরকম ছিল, একটি পরিবার থেকে একজন মানুষ আত্মহননকে বেছে নিলেন, কিন্তু উনি চলে যাবার পর তার পরিবারের কি হলো, প্রত্যেকটা সদস্যকে সামাজিক কি প্রেক্ষাপট তাকে মুখোমুখি হতে হচ্ছে, এই যে বিষয়গুলো, এই আমার কাছে মনে হলো যে এগুলো একজন পাঠকের জন্যে, বিশেষভাবে আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে আমার জন্য জরুরি। এই কারণে মনে হলো যে লেখাগুলো বিচ্ছিন্নভাবে না থেকে একটা মলাটের মধ্যে যদি থাকে, যেমন সাদি ভাই সম্পর্কে জানা যাবে, একই সম্পর্কে সুইসাইডের বিভিন্ন বিষয়গুলো আমার মনে হয় মানসিকতার উন্নতি করবে। সেক্ষেত্রে সংকলক হিসেবে যেহেতু সংকলন করেছেন, সংগ্রহ করে সবকিছু লিপিবদ্ধ করেছেন, আপনার কোনো মন্তব্য বা কোনো আপনার দৃষ্টিভঙ্গির? সংকলক হিসেবে ওখানে আমার একটা লেখা আছে। বাহ, চমৎকার। প্রত্যাশায় থাকলাম, আমি খুব আগ্রহী, কারণ আমার সবসময় সমসাময়িক বাস্তবতা নিয়ে পড়তে ভালো লাগে। আমি অতীত পড়তে পছন্দ করি না, কারণ অতীত ইতিহাসে কোনো না কোনোভাবে স্থান পেয়ে যায়। আমার আগামী এবং বর্তমানের প্রতি একটা ভিন্ন রকম নেশা রয়েছে আর কি। খুব অপেক্ষায় থাকলাম কখন আসছে, কি শিরোনামে আসছে? এটা আসবে রবীন্দ্র সাধক সাদি মোহাম্মদের আত্মহত্যা, রাষ্ট্রীয় পদক আমাদের হিপোক্রেসি। শক্তিশালী এবং সাহসী একটা শিরোনাম। কেন বলছি, কারণ আপনার এটা সম্ভবত গত বছরের গল্পগ্রন্থ ছিল। একটু দর্শকদের দেখিয়ে দিতে চাই কেন আমার বইটা আমি কেন দেখাচ্ছি, তাও আপনাদের একটু বলবো। আপনারা একটু শিরোনামটি পড়ুন। আচ্ছা, অনেরে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা বই আছে যার শিরোনাম দগ্ধ অথবা না গল্পের ছায়া। জি, আমি নামটায় মুগ্ধ হয়েছি। এটার প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আমাদের কাইকরের কাছে যাবার আছে। একটু আপনার কাছে, যেহেতু আপনি তরুণদের প্রতিনিধিত্ব করেন, জুবায়ের ভাইও তরুণদের প্রতিনিধিত্ব করেন, সব লেখকই তরুণদের প্রতিনিধিত্ব করেন। নিশ্চয়ই, আমি এখানটায় ক্ষমা চেয়ে এনেছি, কিন্তু তারপরও যদি বলি, সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন আমাদের জীবনকে নানানভাবে প্রভাবিত করে। লেখালেখির বিষয়টাও আমরা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করা হয়, এবং আপনার কথায় যদি বলি, আপনার অনেক পোস্ট, অনেক লেখালেখি
হাজার হাজার লাখ লাখ মানুষ শেয়ার করেন, সেখানে আলোচনা সমালোচনা দুই উঠে আসে। সমালোচনার প্রসঙ্গটি যদি বলতে যাই, সমালোচনার জায়গাটা থেকে হয়তো এমন কিছু কথা আসে যে আপনি 1-2 লাইনের কবিতা লেখেন, 1-2 লাইনের কবিতা হতে পারে না, বা 1-2 লাইনের কবিতা কি করে হয় তাদের জানবার ইচ্ছা থাকে। একটু আপনার কাছ থেকেই জানতে চাই যে 1-2 লাইনে কি আসলে কবিতা হয়, বা কিরকম কবিতা হয়, সেটাকে জনরাটা যদি জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, এই জায়গাটা আমি হয়তো একটু লম্বা করে সময় নিব, কারণ হচ্ছে যে কবিতার জিনিসটা এরকম যে আমরা যা লিখি সেই লেখা যদি মানুষের মনকে ছুঁয়ে দিতে পারে তাহলে সেই জিনিসটাই কবিতা। তবে আমি যদি একটু কবিতার প্রকারভেদ নিয়ে কথা বলি, আমার জায়গাটা যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে প্রচুর সমালোচনা হয় যে আমি কেন 1-2 শব্দে বা আমি 5 শব্দে কবিতা লিখি বা 2-3 লাইনে কবিতা লিখি। সমালোচনা করেন। তবে আমার একটা জায়গা, তাদের একটা উত্তর আমি দেই। আমার খুব পছন্দের একটা লাইন আছে শায়নের গানের, কবির কোনো নিয়ম মানতে নেই, কবির নিয়ম কবির ব্যক্তিগত। আচ্ছা, এটা তো আছে। তার চেয়ে বড় কথা যে আমার একটা জিনিস, আমি কবিতা অনেক পড়ি, কবিতা পড়ার ক্ষেত্রে দেখা যায় যে কবিতার অনেক প্রকারভেদ। আমাদের হেলাল হাফিজ স্যার লিখে গেছেন 5 শব্দে, শিবরাম চক্রবর্তী লাইব্রেরিক লিখেছিল। আমি যদি কবিতার প্রকারভেদ বা জনরা, আপু যে কথাটা বললেন যে কবিতার জনরা আছে কিনা, আমি কোন জনরায় লিখি, তো কবিতার জনরা অনেক, হাইকু, রুবাই, কাপলেট, ম্যাক্সিম, তারপর যদি লাইব্রেরিক, লিমেরিক। এ বাবা, এত প্রকারভেদ নাকি? তা আমার জানা ছিল না, আজকে জানলাম। এর চেয়ে অনেক বেশি। কারণ হচ্ছে যেমন হাইকু কবিতা কিন্তু 3 লাইনে হয়। হাইকু কবিতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, এটা কি জাপানিজ ফর্ম? হ্যাঁ, জাপানিজ ফর্ম। তো সুনীল, এবং হচ্ছে আমরা যে লেমেরিকের কথা বলি, এটা শিবরাম চক্রবর্তী, সুকুমার লিখে গেছে। তো আমার কথা হচ্ছে লেখনিক ধরন কারা বানিয়েছেন, এটাই কৌতূহলের জায়গা। লাইক এটা হতে হয়ে গেছে, এটা হতে হয়ে যায়। আসলে কবিতা আসলে হতেই হয়ে যায়। আমরা আসলে যে কোনো কিছুতে তৈরি হয় একটা কোনো কিছুর মাধ্যমে, একটা শুরুটা হয়। তো আমার মনে হয় যে সেই আপনার কথা কোট করে বলতে হয় যে আসলে কবিতার কোনো আসলে সেই ওই যে নিয়মতান্ত্রিক কোনো ব্যাপার নেই। আমি যা লিখি তা যদি মানুষ গ্রহণ করে সেটাই কবিতা। সো সেই জায়গা থেকে বলা যায় যে 1-2 লাইনের কবিতা যদি জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর বা ম্যাক্সিম, হাইকু, কাপলেট যদি লিখে যেতে পারে তারা যদি ভুল না করে থাকে, আমার মনে হয় যে আমি ঠিক পথে আছি। সো আমি আমার জায়গা থেকে আপনার পরিতৃপ্তিটা কি সেখানে আসে? যারা লেখক তাদের দেখা যায় লেখার নেশা ধরে যায়, যে আর একটু বড় করে লিখে আরো 2টা শব্দ জুড়ে দেই। তো ওই 1-2 লাইন শব্দে আপনি নিজে কতটা পরিতৃপ্ত হতে পারেন, বা আপনার কাছে মনে হয় সামগ্রিক ভাবনাটা আপনি কতটা প্রকাশ করতে পারলেন? ওখানে কোনো খামতি থাকে কিনা? আমার এই ছোট ছোট লেখার পেছনের গল্পটা হচ্ছে, আমি একটা লাইন বলি। আমার একটা লাইন আছে যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি দেখা যায়, যে পৃথিবী দেখতে এসে জীবনে আটকা পড়লাম। তো আমার কাছে মনে হয় যে পৃথিবী দেখতে এসে কারা জীবনে আটকা পড়ে। আমি যদি আফগানিস্তান অথবা সিরিয়াতে তাকাই, আমি যদি ফিলিস্তিনি তাকাই, তাহলে আমি দেখবো যে ছোট ছোট বাচ্চাদের যে আকুতি, জন্মের পর থেকেই যে বেড়ে ওঠার যে নানান ধরনের সমস্যা, বা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, তো আমার মনে হয় অনেক সময় আমরা যদি মধ্যবিত্ত যারা, অনেক ছোটবেলা থেকে আমরা অনেক বাস্তবতার সাথে আমরা সীমাবদ্ধতার সাথে আমরা বড় হই, তারা আসলে পৃথিবী দেখতে এসে জীবনে আটকা পড়লাম এই লাইনটা আমরা খুব উপলব্ধি করতে পারি। কিন্তু আমি যদি প্যারিসে জন্মগ্রহণ করি, তখন যদি খুব একদম বিলাসী জীবনযাপন করি, তখন হয়তো এই লাইনটা মনে হবে এটা কি লেখা। তো সেই জায়গা থেকে আমার বলতে হয় যে বর্তমান সময়ে বলা হয় যে লেখালেখি হচ্ছে না, বা পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেশি, এই কথাটা খুব বেশি হয়। তা আমার এই জায়গাটাতে অনেক কিছু বলার আছে। যে যেমন যদি আমি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, আমরা তো সবসময় উদাহরণ দিতে পছন্দ করি, ইউরোপ, আমেরিকা কথা বলতে পছন্দ করি, বিশেষ করে জীবনযাপনের ক্ষেত্রে। তবে লেখালেখির ক্ষেত্রে কেন না, সেটা নিয়ে আমার আসলে একটু খারাপ লাগে। কারণ হচ্ছে যে চীনে প্রায় 4.5 লাখের বেশি বই প্রকাশিত হয় প্রতি বছর। 4.5 লাখ বই কি আসলে বিখ্যাত হয়ে যায় কিনা আমার জানা নেই। এবং যুক্তরাষ্ট্রে প্রায় বই কি বিখ্যাত হওয়ার জন্য লেখক লেখেন, সেই জায়গাটা এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বাট পাঠকরা কিন্তু সেই চোখে দেখে যে এখনকার লেখা হচ্ছে না। এবং আমার মনে হয় যে লেখালেখি সবাই করতে পারে। আমরা একটু জুবাইর ভাইয়ের কাছ থেকে এই যে সমসাময়িক বাস্তবতাটা নিয়ে শুনি। লেখক কি আসলে ওই যে প্রশ্নটা, জনপ্রিয় হতেই লেখেন? না, জনপ্রিয় হতে লেখক লেখেন এটা আমার বিশ্বাস না। কেন প্রশ্ন করছে জুবাইর ভাই, একটু বিস্তারিত আপনাকে বলি। এখন অনেক জনপ্রিয় মানুষ বই লিখছেন, হ্যাঁ লিখছেন, এটা কতখানি বই হয় এটা পাঠক বিচার করবে। আগে একটা সময় লিখে মানুষ জনপ্রিয় হতেন। এই যে 2 রকম আচরণ আমাদের, এই কারণেই প্রশ্নটা আসলে করা। এইটা আপনি প্রথম যেটা বললেন যে জনপ্রিয় অনেককে দেখছে যে লেখায় আসছে, এটা আসলে আলাদা করে বা এটা দোষারোপ করা যাবে না। এখানে আরো একটা বিষয় যুক্ত করি, অপরাধ না নিয়ে।
জনপ্রিয়তা আসলে এখন আমরা কিভাবে মাপছি সেটাও দেখতে হবে। আমরা যদি দেখি Social network, ফেসবুকে social network, আর কি? ফলোয়ার বা সেটাই যদি জনপ্রিয়তার একটা মানদণ্ড হয়ে যায় বা সেইভাবেই দেখছি কিনা, মানে আমরা যদি 20 কি 20 বছর কিংবা 30 বছর আগে তাকাই, তখনকার জনপ্রিয়তার মানদণ্ড যেমন ছিল বা এখনকার এই সময় জনপ্রিয়তার মানদণ্ড আমরা যেভাবে বিচার করি, এর মধ্যেও তো ফারাক আছে। সেইটাকেও বা আপনি কিভাবে এখানে বিবেচনা ফারাকটা করবেন? দেখেন, জনপ্রিয়তা হচ্ছে এটা যখন আপনার জনগণের মুখে অধিক রব উচ্চারিত হচ্ছে, রব হচ্ছে, ওটাকে আমরা জনপ্রিয়তা বলিনি। জনপ্রিয়তা মানে যুগে যুগে এটা ছিলই। যখন ধরেন আপনার এই টেলিভিশন ছিল না, রেডিওতে ছিল, যে ব্যক্তিকে নিয়ে রেডিওতে বারবার কথা হতো তখন তাকেই ধরা নেওয়া হতো যে জনপ্রিয়। এর আগে যখন রেডিও ছিল না, অন্য মাধ্যম ছিল, ওখানে যার কথা বারবার বলা হতো ধরা নিত যে এটাই জনপ্রিয়, অর্থাৎ তাকে জনপ্রিয় হিসেবে একটু সাইড করার, একটা অংশে ফেলে দেওয়ার, ভাগ করে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। এখন আপনি দেখেন টেলিভিশন থেকে চলে আসছি আমরা সোশ্যাল মিডিয়াতে, এখানে যাকে নিয়ে কথা হচ্ছে বলা হচ্ছে যে এটা জনপ্রিয়, সুতরাং ভাগ করে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় যে জনপ্রিয় অজনপ্রিয় এখানে আলাদা কিছু না, যে যে কাজ করছে তাকে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, এখান থেকে আমরা ভাগ করে নিচ্ছি যে এই সমালোচিত, এই সমালোচিত, ও জনপ্রিয় না। কিন্তু আমার মূল বিষয়টা হচ্ছে যে জনপ্রিয় বলে আমরা এখন ধরে নিচ্ছি যে সোশ্যাল মিডিয়ার একজন একটা কিছু লিখলেন, তো তাকে আমি অধিক জনপ্রিয়, তার জনপ্রিয়তা কাজ করে তিনি লিখছে, তাকে ওই ধরনের কিছু না বলে আমার উচিত, আমি ব্যক্তিগতভাবে যেটা করি যে আমি তার একটা বই সংগ্রহ করি, আমি পড়ি, আমি পড়ে সিদ্ধান্ত নেই যে তার টেক্সটটা কী, তার বক্তব্যটা কী, তার বর্ণনাটা কী। যদি আমার কাছে ভালো লাগে, যদি আমার কাছে মনে হয় যে না তাকে পড়া যায়, আমি পড়ি, যদি পড়া না যায় আমি পড়ি না। এবং আমি যেটা না পড়লাম এটা যে অন্য কেউ পড়বে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। মানুষের মন, মস্তিষ্ক, মনন এক এক মানুষের এক এক রকম, কার কাছে কখন কোনটা ভালো লাগবে এটা শুধুমাত্র তিনিই জানেন। তার যেটা ভালো লাগবে তিনি গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। সুতরাং আমি বলার কে যে এ জনপ্রিয়, খারাপ লিখছে, জনপ্রিয় হয়ে লিখতে আসছে, কিচ্ছুই হলো না, আমি তো কেউ না। হুমায়ুন আহমেদকে যারা বলছেন যে উনি খুবই পাতলা লিখেন, বাচ্চাদের জন্য লেখেন, লেখা হয় না, যারা বলছেন তারা লেখেন না, একবার চেষ্টা করেন না, পারেন কিনা সহজটা। উনি না হয় খুব সহজ করলেন, এতটুকু সহজই করুন আপনারা, এতটুকু সহজ চেষ্টা করে দেখেন না হয় কিনা। আমার তো ধারণা নিশ্চয়ই অনেকে সে চেষ্টাটা করেছেন প্রকাশ্যে বা গোপনে, কিন্তু দেখলেন যে হয়ে ওঠেন না। হুমায়ুন আহমেদ যে নাম করলেন, যে মানুষের কাছে যেতে পারলেন, আপনি যেতে পারলেন না বললেই কি আপনি এতটুকু কথা বলছেন? বাহ, ভালো লাগলো জুবাইর ভাই, পছন্দ হয়েছে কথাটা, খুব পছন্দ হয়েছে। কাইকর, শেষ একটা প্রশ্ন, কি বই আসছে, কবে আসছে, কি এসে গেছে? আমার নতুন বই এবার বইমেলায়, মা পৃথিবীর রাস্তা, এবং এটা হচ্ছে বইবাজার প্রকাশনী থেকে আসছে। আর স্টল নাম্বার হচ্ছে 523, 524, 523-24। আর হচ্ছে জীবন হাওয়ায় ভাসে, আমার কবিতার নতুন বই, চন্দ্রবিন্দু প্রকাশনী, 701 এবং 702 নাম্বার স্টল। পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। রেসপন্স কেমন সোফার? আলহামদুলিল্লাহ, সবসময়ের মতো। সবসময়ের মতো চমৎকার রেসপন্স। আব্দুল্লাহ মামুন এবং একই সাথে জুবাইর মিলন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এসে সময় দেওয়ার জন্য। এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি, কারণ এরকম বইমেলা, অমর একুশে গ্রন্থমেলার মতো ব্যস্ত সময় দুজন লেখককে সকালবেলা সাথে পাওয়া এটা বিশাল মজা, এবং তাদের বই নিয়ে কথা বলতে পারা, কারণ মেলায় গেলে এই সুযোগটা আর হবে না। এটা আমরাও জানি, এই বাস্তবতা আমরা কি অস্বীকার করবার সুযোগ নেই। শুভকামনা আপনাদের জন্য। মেলার এখন অনেকগুলো দিন রয়েছে, প্রায় 13টা দিন এখনো বাকি আছে। শুভকামনা রইল আপনাদের জন্য, এবং একই সাথে যত নতুন লেখক, গুণী লেখক, সমঝদার লেখক আসছেন তাদের জন্য শুভকামনা।